জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনার সঙ্গে আছি মোর্শেদ মিয়াজি। মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসা দিতে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট পরিদর্শন করেছেন ভারতীয় বিশেষজ্ঞ চিকিৎসক প্রতিনিধি দল। বৃহস্পতিবার সকালে 2 ঘন্টারও বেশি সময় ধরে তারা ইনস্টিটিউটে রোগীদের পর্যবেক্ষণ ও চিকিৎসকদের সঙ্গে বৈঠক করেন। ভারতের নয়াদিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতাল ও সফদার জং হাসপাতালের অভিজ্ঞ চিকিৎসক ও নার্সদের নিয়ে গঠিত এই প্রতিনিধি দলটি বুধবার রাতে ঢাকায় পৌঁছায়। বার্ন ও প্লাস্টিক সার্জারিতে দেশটির শীর্ষস্থানীয় এই 2 প্রতিষ্ঠানের 2 জন চিকিৎসক ও নার্স সহ 4 জন রয়েছেন এই প্রতিনিধি দলে। এদিকে বার্ন ইনস্টিটিউটে সিঙ্গাপুরের চিকিৎসকরাও রোগীদের পর্যবেক্ষণ করেছেন। এদিকে সরকারের আহ্বানে সাড়া দিয়ে সন্ধ্যার দিকে দেশে আসার কথা রয়েছে 5 সদস্যের চীনের একটি বিশেষজ্ঞ চিকিৎসক দলের। ইনস্টিটিউটটিতে ক্রিটিক্যাল ক্যাটাগরিতে 8, সিভিয়ারে 13, ইন্টারমিডিয়েটে 23 জন সহ মোট 45 জন রোগী বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন, যাদের মধ্যে অধিকাংশের বয়সী 9 থেকে 14 বছর। সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। সকালে ধানমন্ডির বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সাবেক এই প্রধান বিচারপতির গ্রেপ্তারের খবর নিশ্চিত করেছেন ডিবি পুলিশের যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম। তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে রাখা হয়েছে। খায়রুল হকের বিরুদ্ধে যাত্রাবাড়ী নারায়ণগঞ্জে 3টি হত্যা মামলা রয়েছে। প্রধান বিচারপতির দায়িত্ব পালনের সময় তত্ত্বাবধায়ক রায় বাতিল করে সমালোচিত হন খায়রুল হক। দেশের 19তম প্রধান বিচারপতি হিসেবে 2010 সালের 27 সেপ্টেম্বর থেকে পরের বছরের 17 মে অবসরে যান তিনি। 2013 সালের 23 জুলাই খায়রুল হক 3 বছরের জন্য আইন কমিশনের চেয়ারম্যান নিয়োগ দেওয়া হলেও কয়েকবার মেয়াদ বাড়ানোর কারণে 1 দশকের মতো সময় তিনি আইন কমিশনের দায়িত্ব পালন করেন। খায়রুল হক হাইকোর্টের দায়িত্ব পালনের সময় বঙ্গবন্ধু হত্যা মামলার রায় দেন। এছাড়া ফতোয়া, অবৈধ স্বাধীনতার ঘোষক ও খালেদা জিয়ার ক্যান্টনমেন্ট সংক্রান্ত মামলার রায়ও দেন তিনি। কর্মকর্তা কর্মচারীদের পোশাক নিয়ে জারি করা নির্দেশনা প্রত্যাহার করে নিয়েছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংক থেকে এই তথ্য জানানো হয়েছে। পোশাক নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা জারির খবরটি গণমাধ্যমে প্রকাশ পেলে তীব্র সমালোচনা শুরু হয় সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন জনপরিসরে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বিদেশে অবস্থানরত স্বয়ং গভর্নর। পরে তার হস্তক্ষেপে পোশাক নিয়ে নির্দেশনা প্রত্যাহার করা হয়। নির্দেশনায় ছোট হাতা ও ছোট দৈর্ঘ্যের পোশাক ও লেগিংস ছাড়াও জিন্স এবং গ্যাবার্ডিন প্যান্ট পরিহার করতে বলা হয়েছিল। নির্দেশনা না মানলে কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনার ব্যাপারেও সতর্ক করা হয় এতে। এদিকে বিবিসির পর শেখ হাসিনার হত্যার নির্দেশের ফোন রেকর্ডিংয়ের সত্যতা পেয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার তদন্তকারী দল। ওই ফোনালাপে ছাত্রদের উপর মারণাস্ত্র প্রয়োগ এবং হেলিকপ্টার থেকে গুলির নির্দেশ দেন শেখ হাসিনা। অডিও রেকর্ড বিশ্লেষণ করে আল জাজিরা জানায়, শেখ হাসিনা তার গোয়েন্দা সংস্থা ও আইন শৃঙ্খলা বাহিনীকে ছাত্রদের উপর গুলি করার নির্দেশ দেন। ছাত্রদের দমাতে পরিচালিত অভিযোগের নাম দেওয়া হয়েছিল অপারেশন ক্লিন টাউন। যদিও এসব অডিওর ঘটনা সবই অস্বীকার করেছেন হাসিনা। এছাড়া রংপুরে আবু সাইদের মরদেহের ময়না তদন্ত করা নিয়েও তৎকালীন সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তা হস্তক্ষেপ করেন। হত্যাকাণ্ড ধামাচাপা দিতে বিভিন্ন মহলে ফোন করেন তারা। রংপুর মেডিকেলে ফোন করে আবু সাইদের ময়না তদন্তের প্রতিবেদন চান সালমান এফ রহমান। মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় নিহত 2 শিক্ষক মাহিরিন চৌধুরী ও মাসুকা বেগমকে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুলের উপরে বিমান বিধ্বস্তের ঘটনায় শিক্ষার্থীদের বাঁচাতে গিয়ে প্রাণ দেন শিক্ষক মাহিরিন ও মাসুকা। কাল মসজিদ মন্দির সহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে নিহতের জন্য বিশেষ প্রার্থনারও সিদ্ধান্ত হয় সভায়। এছাড়া উপদেষ্টা পরিষদে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক না রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
উত্তরা মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় দিয়াবাড়ি এলাকায় নিহত ৩ শিশুর পরিবারের সাথে দেখা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার বেলা ১২টায় নিহতের পরিবারের সাথে দেখা করে মির্জা ফখরুল জানায়, যে কোনো প্রয়োজনে এই ৩ পরিবারের পাশে থাকবে বিএনপি। পরে নিহত ৩ শিশুর কবর জিয়ারত ও দোয়া করেন বিএনপি মহাসচিব। মূলত সোমবার ক্লাস শেষে কোচিং করেছিলেন নিহত আরিয়ান, বাপ্পি ও হুমায়ের। পরে বিমান দুর্ঘটনায় একজন ঘটনাস্থলে ও বাকি দুজন হাসপাতালে মারা যায়। এর মধ্যে বাপ্পি ও হুমায়ের ক্লাস 3 ও আরিয়ান ৪র্থ শ্রেণীর শিক্ষার্থী। ৩ জনেরই বাসা দিয়াবাড়ির তারারটেক মসজিদ এলাকায়। তিনি আমাকে বিশেষভাবে কালকে রাতে বলেছেন যে আপনি যাবেন, গিয়ে তাদেরকে আমাদের যে ব্যথা, আমাদের যে সমবেদনা, আমরা যে তাদের সঙ্গে আছি সেটা তাদেরকে জানাবেন। আমি সে কথা বলতেই আজকে এখানে এসেছি। এবং আমাদের এই শিশুদের আসলে যখনই আমরা কোনো শিশুর মৃত্যু সংবাদ শুনি, বিশেষ করে কোনো দুর্ঘটনা যখন ঘটে, তখন আমাদেরকে ব্যথিত করে, আহত করে। জুলাই পদযাত্রার ২৩তম দিনে শুরুতেই ব্রাহ্মণবাড়িয়ায় শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ কেন্দ্রীয় নেতারা। সকালে সার্কিট হাউজে নিহত ২২ শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন তারা। পরে পৌনে ১২টার দিকে সার্কিট হাউজের সামনে থেকে শুরু হয় পদযাত্রা। এ সময় এনসিপির শীর্ষ নেতাদের সঙ্গে পদযাত্রায় অংশ নেন আশেপাশের উপজেলার নেতাকর্মীরা। পরে মুক্তমঞ্চের সমাবেশে যোগ দেন তারা। এর আগে উত্তরাঞ্চলের সংগঠক সার্জিস আলমকে নিয়ে হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা সাজিদুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন দলটির সদস্য সচিব আক্তার হোসেন। পদযাত্রা শেষে মুক্ত মঞ্চে সমাবেশ করছেন নেতা কর্মীরা। সরাসরি চলে যাচ্ছে সেখানে। সেই সাহস সব সময় ধরে রাখবে। কাজী নজরুলের ভাষায় বলতে হয়, শির দেগা নেহি দেগা মামা। ব্রাহ্মণবাড়িয়া সব সময় জীবন দিয়েছে, কিন্তু আপোষ করেনি। প্রিয় ব্রাহ্মণবাড়িয়াবাসী, আমরা জানি ব্রাহ্মণবাড়িয়া বহু অনেক কিছুর জন্যই বিখ্যাত হয়ে রয়েছে। ব্রাহ্মণবাড়িয়া সংস্কৃতির জন্য বিখ্যাত, ইসলামের পুণ্যভূমি হিসেবে পরিচিত। আমরা জানি উস্তাদ আলাউদ্দিন খাঁর ব্রাহ্মণবাড়িয়া, কবি আল মাহমুদের ব্রাহ্মণবাড়িয়া, তিতাস নদীর ব্রাহ্মণবাড়িয়া। আমরা জানি এই তিতাস গ্যাস ঢাকা, ময়মনসিংহ সহ বাংলাদেশের বৃহত্তর জনগোষ্ঠীর গ্যাসের চাহিদা পূরণ করলেও ব্রাহ্মণবাড়িয়ার মানুষ গ্যাস থেকে বঞ্চিত রয়েছে। আমরা সেই উন্নয়নের রাষ্ট্র চাই না, যেখানে নিজের জনগণ, নিজের এলাকার মানুষ উন্নয়ন থেকে বঞ্চিত হয় এবং শুধু কেন্দ্র সেই উন্নয়ন পায়। আমরা মনে করি উন্নয়ন মানে শুধু ঢাকার উন্নয়ন নয়, বাংলাদেশের প্রত্যেকটি জেলায় উন্নয়নের সুষম বন্টন হতে হবে। ব্রাহ্মণবাড়িয়া ফ্যাসিবাদের বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে সবসময় লড়াই করেছিল বলে উন্নয়ন থেকে বঞ্চিত করে রাখা হয়েছিল। আওয়ামী লীগের রক্তচক্ষুকে চক্ষুশূলে পরিণত হয়েছিল এই ব্রাহ্মণবাড়িয়া। কেন ব্রাহ্মণবাড়িয়া থেকে বারবার আন্দোলন তৈরি হয়? ফলে ব্রাহ্মণবাড়িয়ার রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্য থেকে সব কিছুর উন্নয়ন থেকে ব্রাহ্মণবাড়িয়াকে বঞ্চিত করে রাখা হয়েছিল। প্রিয় ব্রাহ্মণবাড়িয়াবাসী, আজকে আপনারা এসেছেন, আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আপনারা আমাদের পাশে থাকবেন। জাতীয় নাগরিক পার্টি সংস্কার, বিচার, নতুন সংবিধানের দাবিতে এগিয়ে যাবে। যে সকল রাজনৈতিক দল নিজেদের দলীয় অবস্থান থেকে সরে এসে সংস্কারের ঐক্যমতের পক্ষে কাজ করছেন, সে সকল রাজনৈতিক দলকে ধন্যবাদ জানাচ্ছি। ইনশাল্লাহ আমরা জুলাই আগস্ট মাসের মধ্যে, 5ই আগস্টের মধ্যে জুলাই সনদ এবং ঘোষণাপত্র আদায় করতে পারবো। আজকে আপনাদের এই অনুষ্ঠানে যারা জাতীয় নাগরিক পার্টি স্থানীয় নেতৃবৃন্দ সহযোগিতা করেছেন তাদেরকে ধন্যবাদ। জাতীয় যুব শক্তির যারা রয়েছেন, শ্রমিক ইউনিয়ন রয়েছেন, তাদেরকে ধন্যবাদ। আমাদের সাথে উপস্থিত রয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক, ডিবি অফিসে যে 6 সমন্বয়কের একজন এবং বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের আহ্বায়ক জনাব আবু বাকের মজুমদার।
নির্বাচনের সময়সীমা ঘোষণা করলেও ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের জন্য সরকার এখনও প্রস্তুত নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। বৃহস্পতিবার সকালে রাজধানীর ডিআরইউতে গোলটেবিল বৈঠকে তিনি আরও বলেন, সরকারের সংস্কার কাজে খেলাফত মজলিস শুরু থেকেই সহযোগিতা করছে, তবে এখনও সংস্কারের প্রত্যাশা ও প্রাপ্তির সাথে পার্থক্য রয়েছে। পর্যাপ্ত সংস্কারের রূপরেখা ঘোষণা ও খুনিদের বিচার দৃশ্যমান করার দাবি জানান তিনি। বলেন, সংস্কার ও বিচার শেষে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করে অবাধ সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে হবে। গণমানুষের প্রতিনিধিত্ব ও সরকারের স্থিতিশীলতা বিবেচনায় এফপিটিপি ও পিআর পদ্ধতির তুলনায় এমএমপিআর পদ্ধতি উত্তম এবং চলমান বিতর্ক নিরসনে সহায়ক ভূমিকা পালন করবে। এমএমপিআর পদ্ধতির অসুবিধার দিকও তুলনামূলকভাবে অন্যান্য দুটি পদ্ধতির চেয়ে অনেক কম। সঙ্গত কারণে বাংলাদেশ খেলাফত মজলিস এমএমপিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি জানিয়েছে। প্রায় 50 আরোহী নিয়ে রাজশাহীর সাইবেরিয়া অঞ্চলে নিখোঁজ হয়েছে একটি যাত্রীবাহী বিমান। বিষয়টি নিশ্চিত করেছে রয়টার্স। বৃহস্পতিবার রাশিয়ার ফার ইস্ট অঞ্চল থেকে AN-24 বিমানটি সাইবেরিয়া যাওয়ার পর কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বিমানটি চীন সীমান্তবর্তী আমুর অঞ্চলের টিন্ডা শহরের দিকে যাচ্ছিল। 50 আরোহীর মধ্যে 43 যাত্রী ও 6 জন ক্রু ছিলেন। বিমানটির খোঁজে উদ্ধার তৎপরতা পরিচালনা করছে রুশ এভিয়েশন বিভাগ। এবার খেলার খবর। পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করার লক্ষ্যে 3 ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-20তে মাঠে নামছে বাংলাদেশ। মিরপুরে সন্ধ্যা 6টায় শুরু হবে ম্যাচ। বোলারদের ধারাবাহিকতায় প্রথম 2 ম্যাচেই দাপট দেখিয়েছে লিটন দাসের দল। টানা জয় তুলে নিয়ে 2-0-তে ইতোমধ্যেই সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। প্রথমবারের মতো টি-20 সিরিজে পাকিস্তানকে হারানোর গৌরব অর্জন করেছে টাইগাররা। এবার পালা হোয়াইট ওয়াশ করে আগের সিরিজের প্রতিশোধ নেবার। টি-20তে 2 দলের 23 বারের মুখোমুখি লড়াইয়ে পাকিস্তানের জয় 19 ম্যাচে আর বাংলাদেশের জয় মাত্র 4টিতে। এর মাঝে ঘরের মাঠে বাংলাদেশে জিতেছে 3টি ম্যাচ। সিরিজ জিতলে আরেকটি সুখবর পাবে বাংলাদেশ। পাকিস্তানকে 3-0 ব্যবধানে হারাতে পারলে 223 রেটিং পয়েন্ট নিয়ে র্যাঙ্কিংয়েরও এক ধাপ এগিয়ে 9 নম্বরে উঠবে টাইগাররা। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।